আমাদের মতো মধ্যবিত্তরা কিভাবে যে গোল্ড কিনবে সেটা আল্লাহই ভালো জানে। দিন দিন গোল্ডের প্রাইস এত বেশি বেড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এর আগের চেয়ে একটুখানি এখন কম। তো আজকে সিম্পল গোল্ড কেনা হয়েছে, তো কত টাকা দিয়ে কেনা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। রেগুলার কাজকর্ম নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। সব সময় আমার ঘরের কাজকর্মগুলাই আপনাদের সাথে শেয়ার করি, আর এগুলাই আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন। আসলে একজন গৃহিণীর ঘরে কী বা কাজ থাকে, কিন্তু অনেক কাজই থাকে। অনেকে হয়তো বা বলতে পারে কী বা কাজ থাকে, কিন্তু অনেক কাজই থাকে। তো সারা দিনই দেখবেন আমরা কিন্তু সারাটা দিন কাজ করি, একটুখানিও অবসর পাই না। তো খাবারের সময়টা হয়তো বা একটু চা নিয়ে বসলে একটুখানি অবসর পাই, তাছাড়া কিন্তু অবসর পাওয়াই যায় না। তো এখানে আমি যেসব কাজগুলো করি ওগুলা নিয়ে কিন্তু ভিডিওটা সাজিয়ে থাকি। তো প্রথমে আমি ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি। টেবিলের উপর যা যা ছিল সব কিছুই একটু সরিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি ক্লিনজার দিলাম, দিয়ে ভালোভাবে টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। ট্রেটা যেহেতু ওই যে চেয়ারের কালার, তার জন্য কিন্তু ট্রেটার মধ্যেও প্রচুর ময়লা পড়ে, মানে ময়লা দেখা যায় যেহেতু কালোর মধ্যে। এই টাইপের ফার্নিচারগুলোর মধ্যে প্রচুর ময়লা আটকায় এবং বোঝা যায়, দেখা যায়। কিন্তু কাঠ কালার যে ফার্নিচারগুলো, ওগুলোর মধ্যে আবার বেশি একটা বোঝা যায় না। একই ফার্নিচার যেহেতু ধুলাবালু তো অবশ্যই পড়ে, কিন্তু ওগুলোর মধ্যে বেশি একটা বোঝা যায় না। এই এই টাইপের ফার্নিচারগুলোর মধ্যে বেশি বোঝা যায়। তো শখ করে বানিয়েছি বা শখ করে এই কালার দিয়েছি। তো এখন তো শখের জিনিসটাকে একটু মাজা ঘষা করে পরিষ্কার রাখতে হবে, এ আর কি। আমার কাছে এই টাইপের বা এই কালার ফার্নিচার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ডাইনিং টেবিল তো আমার এই কালার ছাড়া কল্পনাই করতে পারি না, অনেক ভালো লাগে এটা, এই কালারটা। যখন থেকে ভাবতাম যে ডাইনিং টেবিলটা বানাতে হবে বা বানানো লাগবে, আগের টেবিলটা যখন নষ্ট হয়ে গেছে, তখন থেকে আমি ভাবছি যে যদি কখনো ডাইনিং টেবিল বানানো হয় তাহলে আমি এই কালার দিব, কারণ এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এই আর কি। তো এখানে আমি টেবিলটাকে মুছলাম, মোছার পর আমি চেয়ারগুলাও একটু হালকা পাতলাভাবে মুছে নিয়েছি। তো এগুলাকে ভালোভাবে একটু মুছে টুছে রাখতে হয়, তা না হলে না একেবারেই কিন্তু সামনের রুমের মধ্যে আর অনেক বেশি ময়লা দেখা যায়, সাদা হয়ে থাকে। আর আমাদের মেইন দরজাটা খোলা, একদম বদ্ধ না। তারপর তিনটা জানালা, একটা তো খোলা হয় না, দুইটা তো খোলা হয়। তো তার জন্য ময়লাটাও অনেক বেশি পড়ে, ধুলাবালু। আর দোতলা বাসার মধ্যে দেখবেন অনেক বেশি ময়লা পড়ে, বেশি ময়লাই মনে হয় পড়ে দোতলা বাসার মধ্যে। জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ফ্যামিলি ব্লগ ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো আজকে রাতের বেলায় চিন্তা ভাবনা করেছিলাম আজকে ভিডিও করব, আপনাদের জন্য একটা ব্লগ রেডি করব। তো কোনো দিন আছে ভাবি যে না আজকে করব না, ঠিক আছে আজকে করব না, আজকে একটু রেস্ট নেই। তো একটা ভিডিও করা কিন্তু অনেক পরিশ্রম, এখান থেকে ওখানে ক্যামেরা, ওখান থেকে ওখানে নিয়ে যাও ক্যামেরা। তো তার জন্য ভাবি আজকে ভিডিও করব না। তো ওই ভেবে তো ভাবলাম কি রাতের বেলায় ভাবলাম কি না, আজকে যেহেতু ওদের স্কুল নেই, আজকে বাসায় থাকবো সারাদিন, তো একটুখানি ভিডিওটা করে নিই। তার মাঝে খবর আসছে কি আমার মানে বোনের ছেলেটার, আমি মাত্রই ইভান্নিকে প্রাইভেট পড়িয়ে আসলাম, মানে সন্ধ্যার সময় আর কি। তো আসলাম, তারপরেই খবর আসছে যে আমার বোনের ছেলেটার যে ভালো দেখলাম খেলাধুলা করতেছে, মাথা একদম ফাটাই ফেলছে, ফেটে গেছে আর কি পরে। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সেলাই লাগছে, বোঝেন কতটুকু ব্যথা পাইছে। খুব ছোট্ট একটা বাচ্চা, মানে 2 বছর এখনও হয় নাই, ছোট্ট আর কি, খেলতে খেলতে পরে মাথা ফেটে গেছে, এখন সেলাই লাগছে।
মানুষের বিপদ যে কখন কিভাবে আসে সেটা কেউ আমরা বলতে পারি না। আমি একটু আগেই শুধু মানে দেখে আসলাম বাচ্চাটাকে এত হাসি খুশি এত সুন্দর খেলাধুলা করতেছে। তো বাসায় আসার পর ইবান্নিকে বললাম হাত মুখ ধুয়ে ওদেরকে নাস্তা দিলাম আর কি। নাস্তা দেওয়ার পর আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম। তো বারবার আমার বোনের মেয়েটা ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে মানে ফোন দিতেছে, তো ওটার মধ্যে যখন কেটে দিচ্ছি আমি ভাবছি এমনিতেই বুঝি আমার বোন ফোন দিয়েছে। তারপরে এই তো ভিডিও যে করছে এই মোবাইলে আবার ফোন দিতেছে। তারপর রিসিভ করলাম, করার পর বলতেছে বিপদ আর কি বলতেছে। মানে ও আবার খুব সুন্দর করে কথা বলতেছে, বলে আর কি সব সময় বলতেছে খালামণি বিপদ। তো আমি ভাবছি কি যে আমার ফুফু মনে হয় অসুস্থ। তো আমার ফুফু তো এমনিতে অসুস্থ, আমি ভাবছি অসুস্থ হয়ে পড়ছে। তো তারপর বলল যে না, বেলালের মাথা ফেটে গেছে। তো এই আর কি সকালবেলা উঠে দৌড়াইয়া গেলাম। যাওয়ার পর সকালবেলা মানে 10টার পর গেলাম আর কি। কারণ যে ইবানি ওদের মানে নাস্তাটা তো রেডি করে দিতে হবে, তো ওদের জন্য নাস্তা রেডি করলাম। আমি নাস্তা খেলাম, খাওয়ার পর ওই যে বেলালকে দেখতে গেলাম। তো ওই যে বললাম না যে আজকে বের হব না, বের হতেই হবে কোনো না কোনো কারণে, কারণ আজকে ওদের প্রাইভেট কিন্তু বন্ধ ছিল। তো তার জন্যই বলা আর কি, যে বের হব না তারপরেও বের হতে হবে। তো আসলাম, এসে আবার রান্নাবান্নার প্ল্যান আবার একটু চেঞ্জ হলো। তো রান্নাবান্নার প্ল্যানটা তো চেঞ্জ হলো। তো আমি কিন্তু যাওয়ার সময় ভেবে গিয়েছিলাম কি রান্না করব। আবার ইবা বলছিল এবার যে গার্হস্থ্য বিজ্ঞানে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। তো ও বলছে রবিবারে, কিন্তু আমি বুঝি নাই, বুঝছিলাম শনিবার। তো আমি ওই ভেবেই সব কিছু সকালবেলা রেডি করে ফেলেছি, আগে আগেই সব কিছু। তো মানে বেলালকে দেখে এসে নিয়ে যাব। তো যাওয়ার সময় ওদের নাস্তাটা রেডি করলাম, করে ওকে ডাকলাম। ডাকার পর ও বলতেছে আম্মু আজকে না তো রবিবার। তো ওই আর কি 19 তারিখ বলতেছে। তো তারপর আর কি করব। এদিকে হচ্ছে দুপুরের ওই যে রান্নাবান্না সব কিছু খুলে রেডি করলাম। তো বাটা মশলাগুলো শেষ, তো এখন হচ্ছে বক্সগুলো খুলে রাখলাম। তো ওদেরকে নাস্তাটা দিয়ে তারপর আমি বের হয়েছিলাম আর কি। আর এই যে রান্নাবান্না সব কিছু রেডি করে গিয়েছিলাম। আমার জন্য একটু চা বসালাম। তো লিগাটা বসিয়ে দিয়ে তো অনেক কাজকর্ম করলাম, আমি নিজেও নাস্তা খেলাম, ওদেরকে আবার ডেকে ওঠালাম, উঠিয়ে ওদের জন্য আবার পরোটা ভাজলাম, সব কিছু দিয়ে টিয়ে তারপর ডেকে উঠিয়ে, তা না হলে আমি যদি ডেকে না উঠাই আর উঠবে না। তো আমি এসে দেখব ঘুমিয়ে আছে দুই বোন। তো তারপর ওদেরকে ডেকে উঠিয়ে নাস্তা দিয়ে তারপর আমি বের হলাম। তো ওখান থেকে আবার আম্মা কী করলো, কিছুটা তরকারি দিয়ে দিল। এই যে কিছু সিম্পল গোল্ড, এই যে কিছু বলতে কি শুধু কানের ছোট্ট রিংগুলা যে আছে এগুলা গোল্ড, আর এই যে গলার চেনটা আর হাতের চুড়িগুলা কিন্তু সিটি গোল্ডের আর কি। আর এই যে ছোট্ট রিংগুলা হচ্ছে গিয়ে গোল্ডের, কারণ আজকে হচ্ছে গিয়ে কান পোড়ানো হয়েছে আয়াতের। তো আয়াতের জন্য জিনিসগুলা কেনা হয়েছে। তো আয়াতের বাবা বলতেছে আমার মেয়ের কানগুলা ফুরিয়ে দাও, তো পার্লার থেকে গিয়ে ফুরিয়ে নিয়ে আসছে। আর এই যে ছোট্ট একজোড়া রিং কিনে আনা হয়েছে, খুব সুন্দর রিংগুলা। তো এইগুলার দাম কত জানেন? এইগুলার দাম হচ্ছে গিয়ে 31,700 টাকা। তো এখানে আপা আবার দুষ্টুমি করছিল। তো 31,700 টাকা, দুই মানে 2 আনা 2 রত্তি 8 পয়েন্ট আর কি। তো আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিভাবে স্বর্ণ কিনবো, গোল্ড কিনবো বলেন? আর আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ের সময় হবে, গোল্ড ছাড়া কি বিয়ে হবে বলেন? তো কিভাবে মেয়েদেরকে বিয়ে দিব? ছেলের বিয়েতে মানে ছেলের বিয়ের মধ্যেও তো ছেলের বউকে দিয়ে আনতে হবে, মেয়ের বিয়ের মধ্যেও তো দিতে হবে। তো আমরা কিভাবে কি করব বলেন তো? তো আল্লাহই ভালো জানে। তো এদিকে হচ্ছে দেখলেনই তো ছোট্ট এক জোড়া জিনিস 31,700 টাকা। আবার মানে জিনিসগুলো খুব সুন্দর ছিল, ছোটোর মধ্যে গোল্ডও খুব অল্প ছিল, অল্পর মাঝে খুবই সুন্দর ছিল। তো এইদিকে হচ্ছে গিয়ে সিঙ্কের মধ্যে যা যা আছে সব কিছু আমি একটু ধুয়ে নিলাম। আমার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে কমেন্ট মানে আমি লিখতে পারি নাই।
তো সামনে আমি লিখে তারপর রেডি করে সামনের ব্লগে আবার আপনাদের কমেন্টগুলো পড়ব। আপনাদের যাদের কমেন্টগুলো অনেক বেশি মানে একটু থাকে, ওগুলো পড়ার চেষ্টা করি। আপনারা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে এত ভালোবাসেন, তো আপনাদের কমেন্টগুলো পড়বো না বলেন। এদিকে আমি পেঁপেটা কেটে নিচ্ছি, ভর্তা বানাবো। অনেক দিন পর পেঁপে ভর্তা বানাচ্ছি। আর বাসায় যেয়ে গেলাম না, যে কি বলে পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে আম্মা রান্না করেছে। তো আম্মা বলছিল বাচ্চাদেরকে নিয়ে একবারে যাওয়ার জন্য, তো আমি যাই নাই। আর এদিকে হচ্ছে পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো ওদিকে আম্মা আবার তরকারি দিয়ে দিল, তার জন্য মুরগিটা যে খুলে রেখেছিলাম, তো মুরগিটাও আমি রেখে দিয়েছি। কারণ যেহেতু পেঁপে দিয়ে গরুর মাংস আছে আর মুরগি আর লাগবে না, তার জন্য। তো তার জন্য আবার তাড়াতাড়ি করে ডাল বাটা খুললাম এসে, তারপর হচ্ছে গিয়ে পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভর্তা বানিয়ে ফেলবো। আর এদিকে ধনিয়া পাতা, মরিচ সব মশলা দিয়ে বড়াটা আমি রেডি করে রেখে দিয়েছি, একেবারে লাস্ট পর্যায়ে ভাজবো। তো আম্মার গোসল নামাজটা শেষ হলে তো টেবিলে খাবারটা দিয়ে দিব। ওদিকে রান্নাঘরটাও পাশাপাশি আমি রান্না বসাচ্ছিলাম আর গুছাচ্ছিলাম। মোটামুটি সকালবেলায় আমি ঘর গুছিয়ে ফেলি। এদিকে যে ওই মাংসের তরকারিটা যেভাবে এনেছিলাম সেভাবে আমি পলিকিনে ভরে মানে বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু আনা হয়েছে গরুর মাংসের তরকারি, দেখবেন একটু বসে যায়, তো একটু গরম করতে হবে। তো এখন আবার আমি একটু গরম করে নিব। তো আমাদের সুন্দর মতো তরকারিটা হয়ে যাবে। পেঁপে সিদ্ধ হয়ে গেছে, আর পেঁপে দিয়ে গরুর মাংস কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো এটা কিন্তু কোরবানির মাংস। তো এদিকে আমি একটুখানি ধনিয়া পাতা দিলাম। তো এর আগের ভিডিওর মধ্যেও বলেছি, আমার মনে হয় সব কিছুর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে রাখি। আমার কাছে ধনিয়া পাতার ঘ্রাণটা এত ভালো লাগে। তো এখন আরও মানে একটুখানি বলক আনিয়ে নিলাম, তরকারিটা আবার একটু গরম করে নিলাম আর কি। তো এদিকেই তো রান্নাবান্না কমপ্লিট। আর বড়াটা এখনও বানানো হয় নাই। আমি এখন পেঁপের ভর্তাটা করব। ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ, শুকনা মরিচ একসাথে মেখে নিচ্ছি। মেখে তারপর কাঁচা মানে পেঁপেটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তারপর সব কিছু একসাথে মেখে নিলেই হয়ে যাবে। যাদের কাছে ভর্তার মধ্যে কাঁচা সরিষার তেলটা পছন্দ, তারা কিন্তু কাঁচা মানে সরিষার তেলটা দিতে পারেন। এদিকে এই তো আমি প্লেটের মধ্যে ভর্তাটা একেবারেই সার্ভ করে নিয়েছি। ওদিকে আবার চুলার মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে এই তো একে একে বড়াগুলা ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে কি, চুলার মধ্যে মানে জানালা দিয়ে একেবারে রৌদ্র চলে আসছে, কিছুই দেখা যাচ্ছে না, তার জন্য আর ভিডিও করতে পারি নাই। যতটুকু পারলাম করলাম। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।